স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি একথা জানালেও ইরান কিংবা ইসরায়েলের পক্ষ থেকে এখনও আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তবে এই তৎপরতার মধ্যে ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। আঘাতের পর আছে পাল্টা আঘাত। তারই প্রমাণ ইসরায়েল আর মার্কিন হামলায় অনেকটা পর্যদস্ত ইরান। মঙ্গলবার রাতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে লাগাতার চলল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আর তাতেই ঘোর বিপদ দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তড়িঘড়ি বৈঠকে বসেন সিচুয়েশন রুমে। পরে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইরানকে সম্মত করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। রয়টার্স জানায়, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সাথে ইরানের কর্মকর্তাদের ফোন আলাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় করা হয়েছে। এ বিষয়ে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি এক চলমান সংঘাতকে অবসানের পথে এগিয়ে নিয়ে যাবে। ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প ঘোষণা দিলেও ইসরায়েল কিংবা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে হয়নি কোনো চুক্তিও। ইসরায়েল যদি তেহরানে হামলা চালানো বন্ধ করে, তবে ইরানও হামলা বন্ধ করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলেও হামলা চালিয়েছে ইরান। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছিল মধ্যপ্রাচ্যের 4 দেশের আকাশসীমা। পরে কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশপথ আবার সচল করলেও ঢাকা থেকে এসব দেশে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ আছে। নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলোতে আগমন ও বহির্গমন 2 ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে। মধ্যরাতে পাঠানো এক বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে। মধ্যপ্রাচ্যের 4 দেশে ঢাকা থেকে সব ফ্লাইট বন্ধের বিষয়ে জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে কি প্রভাব পড়েছে বিমানবন্দরে, বিস্তারিত আমাদের জানাবেন। সারা, আপনি জানেন যে কাতার এবং ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় মধ্যপ্রাচ্যের 4টি দেশে কিন্তু বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশগুলো হলো কাতার, দুবাই, কুয়েত এবং বাহরাইনে। এই 4টি দেশে কিন্তু যে তাদের আকাশসীমা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেটার প্রভাব কিন্তু আসলে বাংলাদেশের যে বিমান চলাচলে আসলে সেটা প্রভাব পড়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে গতকাল মধ্যরাতে কিন্তু যেটা বিবৃতি দিয়ে আসলে জানিয়েছেন যে ইসরায়েল যে হামলার ঘটনায় কিন্তু 4টি দেশে কিন্তু বিমান চলাচল কিন্তু তারা আপাতত স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা এসব দেশে কোনো ধরনের বিমান আগমন এবং বহির্গমন সব ধরনের বিষয় কিন্তু আসলে বন্ধ থাকবে। হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রীদেরকে আসলে অপেক্ষা করতে হবে এবং তাদের সময়সীমা অনুযায়ী তারা আসলে পরবর্তী ওই দেশগুলোতে তারা ভ্রমণ করতে পারবেন। এখন কিন্তু ওই 4টি দেশে কিন্তু আসলে বিমান চলাচল বন্ধ করা হয়েছে, কারণ যে এখনো ওইসব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে ওখানে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। এখনো আসলে ওই দেশগুলোতে আসলে তারা অনিশ্চয়তা রয়েছে নানা ধরনের। সে কারণে কিন্তু আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেক যাত্রী ওইসব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়া যে যাত্রী আছে তারা কিন্তু আসলে এখন আসছে, বিষয়গুলো জানার চেষ্টা করছে। তো আমি এখানে বিমান চলাচল যে
কর্তৃপক্ষ তারা যেমনটি আমাদেরকে বলেছে, আমরা আসলে তারা আমাদেরকে যেটি বলছে যে এখানে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপাতত ওইসব দেশগুলোতে কিন্তু বিমান চলাচল কিন্তু আসলে বন্ধ থাকবে। এই ছিল আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আজিজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইসরায়েলের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইরানের তেহরানে থাকা বাংলাদেশি গাজী আব্দুর রশিদ। এখন প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি আবার ড্রোন হামলা হলো। আতঙ্ক আর উৎকণ্ঠায় তেহরানেই পরিবার সহ পার করেছেন রুদ্ধশ্বাস 11 দিন। আসার কথা এখন পর্যন্ত সব বাংলাদেশি অক্ষত আছেন। তেহরান থেকে ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশি সাংবাদিক গাজী আব্দুর রশিদ। তিনি জানান, ইসরায়েলের আগ্রাসনে জাতিগত বিভেদ ভুলে এক হয়ে গেছে সকল ইরানি। গত 16 জুন ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার সদর দপ্তরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ওই ভবনে কর্মস্থল রেডিও তেহরানের বাংলা বিভাগের উপস্থাপক এবং বাংলাদেশি সাংবাদিক গাজী আব্দুর রশিদের। তার আগের দিনও হামলা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে যখন ব্যস্ততা, তখনই জরুরি নির্দেশনা আসে অফিস ভবন ছেড়ে নিরাপদ দূরত্বে যাওয়ার। এরপর দ্রুত বেরিয়ে পড়েন। মিনিট কয়েক না যেতেই আইআরআইবি সদর দপ্তরে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইসরায়েল। অল্পের জন্য রক্ষা পান গাজী রশিদ। ভয়াবহ একটা হামলা হয় এবং হামলায় আমাদের 3 সহকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। কিন্তু আমরা বিশেষ করে আমি তো সৌভাগ্যবশত অল্প জন্য প্রাণে বেঁচে গেছি। একটা তথ্য আসে যে আমাদেরকে বেরিয়ে যেতে মূল ভবন থেকে। আমরা বেরিয়ে পড়লাম নিচে, যেতে যেতেই আমরা মেন রোডে ওঠার আগেই হামলাটি হয়ে গেল। অর্থাৎ আমাদের থেকে তফাৎটা কতটুকুনি, ধরুন আপনি 1-2 মিনিটের পথ এতটুকুনি, এবং তখন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলো। তাৎক্ষণিকভাবে সমস্ত বাহিনী, আইআরজিসি সহ রেড ক্রিসেন্ট সহ সবাই চলে আসলো এবং সিল করে দেয়া হলো পুরো কম্পাউন্ড। তেহরানে অবস্থানরত এই বাংলাদেশি জানান, সেখানে উদ্বেগ উৎকণ্ঠা এখন দিন কাটছে প্রবাসীদের, তবে সবাই অক্ষত। তবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশির আমি হতাহতের কোনো খবর বা দুঃসংবাদ কোনো কিছু পাইনি। এর মধ্যে দূতাবাসের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে দেশে ফিরতে চাওয়া কিছু বাংলাদেশিকে। আমি এখনো পর্যন্ত এই সুখবরটা দিতে চাই, বাংলাদেশি যারা আছেন সংখ্যাটা এক্স্যাক্টলি বলা মুশকিল, তবে যাই হোক 400-500 যেটাই হোক না কেন, বিভিন্ন শ্রেণী পেশার বেশিরভাগই মোটামুটি নিরাপদ জায়গায় চলে গেছে এবং আমাদের দূতাবাস সহযোগিতা করেছে। নিজ চোখে যুদ্ধ পরিস্থিতি দেখার অভিজ্ঞতা জানিয়ে গাজী রশিদ জানান, মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনে আরো অদম্য হয়ে উঠেছে ইরানের জনগণ। ভুলে গেছেন তারা জাতিগত সব বিভেদ। হামলা হলো ফোর্দুতে, পরমাণু কেন্দ্রে, ইস্পাহানে এবং নাতানজে। তারপর কি করে হঠাৎ করে তেহরান আবার অনেকটা জনগণে বা নগরবাসীতে পূর্ণ হয়ে গেল, সেটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। ভেতরে অন্তর্দ্বন্দ্ব, কলহ বা ঝগড়াঝাটি নিজেদের মধ্যে যাই থাকুক না কেন, যখন বহিঃশক্তির কোনো আক্রমণ এখানে আসে, তখন এই চিত্রটা আমাকে খুব বিস্মিত করেছে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরন, এর সংক্রমণে বাড়ছে মৃত্যু। সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবু মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একেবারেই কম। জনাকীর্ণ স্থানে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নজরদারিও নেই। সরকারের উচিত বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি পালনে মানুষকে বাধ্য করা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বড় বড় হাসপাতালে প্রতিদিন চিকিৎসার জন্য ভিড় করেন অসংখ্য রোগী, সাথে স্বজনেরা। তবে মাস্ক ব্যবহার করছেন এমন মানুষের সংখ্যা হাতে গোনা। চলতি বছর দেশে করোনার নতুন ধরনের সংক্রমণে আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়েছে। মারা গেছেন 15 জনের বেশি। তবু মানুষের মাঝে সচেতনতা কম। ভ্রমণেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। আমি মাস্ক পরি না কেন, অনেকদিন পরে করোনা নাই বলে পরা হয় না। মাস্ক আছে ভিতরে, পরি নাই। তাড়াহুড়া বা ভিড়ের কারণে আমাকে ওই ডিস্টেন্সটা নাই। পাঞ্জাবিতে লইছিলাম, ওই পাঞ্জাবি থুয়ে অন্য পাঞ্জাবি গাড়ি দিয়ে এসে বলছে। বিমানবন্দর, রেল স্টেশনের মতো জায়গায়ও মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলতে কর্তৃপক্ষ চালাচ্ছেন প্রচারণা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রতিরোধে বেশি মনোযোগ দিতে হবে। আমরা ব্যক্তি হিসেবে নিজেরা সচেতন হব যে মাস্ক পরব, পরিবার থেকে সিদ্ধান্ত হবে এবং রাষ্ট্রীয়ভাবেও, যেমন ধরেন বাজারে
বা এরকম জনসমাগমে মাস্ক ছাড়া কেউ যেতে পারবে না। এটা একটা হলেই কিন্তু অনেকটা হয়ে যায়। সকলের করা উচিত, একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই, যে সাবান দিয়ে হাত ধোয়া। তারা আরও বলছেন, যত বেশি ভাইরাস ছড়াবে তত মৃত্যুও বাড়বে, তাই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন। সরকার এবং কর্তৃপক্ষের উচিত হবে তাদের নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এটা যেন মানা হয় সেটা দেখা। যে আমি শুধু প্রচার মাধ্যমে বলে দিলাম, মানুষের উপর দায়িত্ব দিয়ে খালাস হয়ে গেলাম, কিন্তু আমার নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার মানুষ এই স্বাস্থ্যবিধি মানছে কিনা এবং সেটার ব্যবস্থা আছে কিনা। মানা শুধু এটা নিষ্ক্রিয় বা পরোক্ষ অর্থে না, মানবার জন্য ব্যবস্থা থাকতে হবে। করোনার ঝুঁকি নিয়ে প্রচার প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন করে করোনার বিস্তারে দেশের উত্তর জনপদে নিয়ে স্বাস্থ্য বিভাগের তেমন প্রস্তুতি। কিটের অভাবে রংপুর বিভাগে এখনও শুরু হয়নি করোনা পরীক্ষা। অদৃশ্য কারণে বন্ধ রংপুর মেডিকেলের পিসিআর ল্যাব। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে মানুষ এলেও পরীক্ষা না হওয়ায় জানা যাচ্ছে না আক্রান্তদের প্রকৃত সংখ্যা। নেই সচেতনতার বালায়ও। 2020 সালের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় বাংলাদেশে। 15 এপ্রিল রংপুরেও বিদেশ ফেরত একজনের শরীরে মেলে এই ভাইরাস। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা উত্তরাঞ্চলে। সে সময় রংপুর বিভাগের 8 জেলায় আক্রান্ত হন প্রায় 65,000 মানুষ। প্রাণ হারান 1293 জন। লকডাউন, টিকাদান ও স্বাস্থ্যবিধি মেনে 2022 সালের শেষ নাগাদ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে দীর্ঘ বিরতির পর ফের ভাবাচ্ছে করোনার নতুন ধরন। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন মানুষ। তবে কিট সংকটে শুরু হয়নি পরীক্ষা। প্যারাসিটামল এলে ওষুধগুলো বাদ পিছে, আর যেগুলো আসে জ্বর সর্দি তাদের শরীর ব্যথা, বুক ব্যথা থাকে। জ্বর, সর্দি, কাশি বাচ্চার হয়েছিল, বাচ্চা ভালো হয়ে আমার ওয়াইফের পর এখন শাশুড়ি। এই বাস্তবতায় পরীক্ষা না করেই সিভিল সার্জন বলছেন এখনও কোনো রোগী শনাক্ত হয়নি। এ বিষয়ে এখনই জোর দেওয়ার তাগিদ অধিকার কর্মীদের। রংপুর জেলায় এখন পর্যন্ত আমরা কোনো করোনা পজিটিভ রোগী পাইনি। শনাক্ত হয়নি কারণ হলো আমরা তো পরীক্ষা করতে পারি নাই। আমরা কি এখন পরীক্ষা করব? সিভিল সার্জন থেকে শুরু করে ডিসি অফিসে আমরা বলতেছি যে তারা এটা নাই, আসলে পরীক্ষাই করে নাই। যদি এটা হয় তাহলে আমরা কিন্তু সাধারণ মানুষ এবং অন্যান্য যারা এটা ভুক্তভোগী হবে তারা কিন্তু একটা বিপদের সম্মুখীন হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় তোড়জোড় নেই স্বাস্থ্য বিভাগের। বন্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব। নির্দেশনা আছে এবং এভাবে প্রিপেয়ার আছে, কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে আউটডোর বা ইনডোরেও এমন কোনো রোগী ভর্তি হয়নি যে রোগীটাকে কোভিড সিমটম আছে বলে ডাক্তাররা মনে করছেন। সবগুলো ল্যাবই চালু আছে, তবে কিটের পিসিআর মেশিনগুলো চালু হওয়ার পূর্বে এগুলো ক্যালিব্রেট করতে হয়। ক্যালিব্রেশনের কাজ চলছে। বিভাগের 8 জেলার মধ্যে দিনাজপুরে একটি এবং রংপুরে 2টি পিসিআর মেশিন স্থাপন করা হলেও শুরু হয়নি নমুনা সংগ্রহ। সচেতনতামূলক কার্যক্রম নেই স্বাস্থ্য বিভাগের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। বোরো ধানের মৌসুমেও অস্বাভাবিক দর বৃদ্ধিতে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। কুষ্টিয়ায় 2 সপ্তাহের ব্যবধানে মিল গেটে ধরনভেদে চালের দাম বেড়েছে কেজিতে 7 টাকা পর্যন্ত। পর্যাপ্ত মজুদ ও ধান সরবরাহ থাকার পরও চালের দাম বৃদ্ধিকে অযৌক্তিক মনে করছেন খুচরা বিক্রেতারা ও খাদ্য কর্মকর্তারা। দেশজুড়ে চাল সরবরাহে অন্যতম কুষ্টিয়ার খাজানগরে এখন ধান সংগ্রহের ব্যস্ততা। প্রতিটি মিলের গোডাউনে ধান ও চালের পর্যাপ্ত মজুত রয়েছে। ট্রাক ভরে নতুন ধানও আসছে প্রতিদিন। সমানতালে চলছে চাল উৎপাদন। এরপরও অস্থির চালের বাজার। ঈদের আগে মানভেদে 25 কেজির প্রতি বস্তা সরু চালের দাম ছিল 1680 থেকে 1720 টাকা। সেই চাল এখন বিক্রি হচ্ছে 1820 টাকা। কোনো কোনো মিলে রাখা হচ্ছে 1900 টাকা পর্যন্ত। মিনিগেটটা 1700 1750 ছিল, এখন ওটা 1800 টাকা। চাউলের ধানের দামও ঠিক সেম 150 টাকা 200 টাকা বাড়ছে। তবে কিছু মিল মালিকের মতে ধানের দাম যেটুকু বেড়েছে তাতে চালের দাম বৃদ্ধির সুযোগ নেই। ধানের দাম যেটা বাড়ছে 80 থেকে 90 টাকা, এই মুহূর্তে চালের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। আগের যে ধান কিনে আসছে সেই ধানের চাল যদি তারা প্রায় 1-1.5 মাস বিক্রি করে, 1-1.5 মাস পরে চালের দাম বাড়তে পারে। মিলগেটের দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। ফরমাইশ দেওয়ার পরও চাল মিলছে দেরিতে। সুপার মিনিগেট 1820 টাকা দাম ধরেছে। এই চালের দাম ছিল আপনার
1600 কয় টাকা। এখন ধানের অভাব নেই, চাউলের অভাব নেই, কোনো কিছু অভাব নেই। এখন দাম বাড়বে কি আমি বুঝি না। চালকল মালিকরা বলছেন, কর্পোরেট ব্যবসায়ী ও মিল মালিকদের ধান মজুতের কারণেই বাজারে প্রভাব পড়েছে, আর ধানের দাম বেড়ে যাওয়ায় বাড়ছে চালের দামও। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ধানের দাম বাড়ার কথা না, ধানের কোনো ক্রাইসিস নাই। সরকারের একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নেওয়া উচিত। চাউল আমদানির জন্য এখনই যদি একটা ডিক্লেয়ার দিয়ে দেয়, আমার মনে হয় যে বাজারটা স্বাভাবিক হবে। চালের বাজারে অস্থিরতা ও অবৈধ মজুতদারি বন্ধে নজরদারির কথা জানিয়েছে খাদ্য বিভাগ। চালের বাজারে যেভাবে দামটা ধানের রেশিও অনুযায়ী না, তার থেকে বরঞ্চ বেশি বৃদ্ধি করার প্রবণতা মিলারদের লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই আমরা মাঠ পর্যায়ে এই বিষয়গুলো আবার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রতিদিন খাজানগর মোকাম থেকে সারা দেশে 150 থেকে 200 ট্রাক পর্যন্ত চাল সরবরাহ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। বন বিভাগের প্রায় 42 একর জমির সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠী আর স্থানীয়দের জমি দখলের অভিযোগ দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ পার্কের মালিক আওয়ামী লীগের সাবেক এমপি শিবলি সাদিক। জেলা ও উপজেলা চেয়ারম্যান মিলে দখল করেছেন কৃষি জমি থেকে শুরু করে কবরস্থানও। তবে স্বপ্নপুরী কর্তৃপক্ষ বলছে দখল নয়, সব জমি তাদের কেনা এবং কাগজপত্র আছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে 1989 সালে গড়ে তোলা হয়েছে স্বপ্নপুরী নামে এই চিত্ত বিনোদন পার্ক। প্রথমে নিজস্ব জমিতে পার্কটি গড়ে তোলা হলেও পর্যায়ক্রমে এর সীমানা বাড়িয়ে এখন তা 150 একরে এসে দাঁড়িয়েছে। স্বপ্নপুরীর মালিকানায় আছেন দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, তার ভাতিজা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক ও নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান তাজওয়ার ফাহিম। তবে এই বিশাল রাজ্যের 3 ভাগের 1 ভাগই বন বিভাগের। বন বিভাগের 41.3 একর জমি স্বপ্নপুরী অবৈধভাবে দখল করে রেখেছে। এর আগে 2017 সালে উচ্ছেদের জন্য চিঠি দেওয়া হলো, ক্ষমতার প্রভাবের কারণে উচ্ছেদ করা সম্ভব হয়নি। 2007 সালে নোটিশ এবং মাইকিং সহ নোটিশ করা হয়েছিল যে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তারপরেও তারা ছাড়েনি এবং দীর্ঘ লম্বা একটা সময় তারা হলো উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য ছিল, যে কারণে আমরা হয়তো এই শক্ত পদক্ষেপ নিতে পারিনি। জমি হারানো ভুক্তভোগী কৃষক আলতাফ হোসেন জানান, 2019 সালে করোনার সময় তার 366 শতক জমি প্রকাশ্যে দখল করে নেয়। প্রতিবাদ করায় তাকে পালিয়ে বেড়াতে হয় 4 বছর। আমাদের এগুলো বাধ্যতার সম্পত্তি, পৈতৃক কাগজপাতি সব 100 আছে, কোনো সমস্যা নেই। এরকম আরও 700-800 বিঘা সম্পত্তি ওরা আদিবাসী বা অন্যান্য মানুষের তারা দখল করছে। ওই এলাকায় মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস বেশি, তাদের জমি এমনটি কবরস্থানও দখলে নিয়েছে স্বপ্নপুরী। আমাদের জমি যদি থাকতো আমাদের নামে ডিবি হতো, তো আমাদের কবরস্থানটা কেন ডিবি হয়ে গেল? আমরা তো বিক্রিও করি নাই। বাংলাদেশ হওয়ার পর আমাদের কাছে ছিল এই জমিগুলো, আমরাই চাষাবাদ করতাম। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলার কারণে দেলোয়ার পরিবার এখন আত্মগোপনে। এ সকল অভিযোগের বিষয়ে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোবাইলে বলেন, আদিবাসী সহ অন্যদের জমি কাগজপত্র দেখে কিনেছেন তারা। সবাই জমি বিক্রি করেছে, উপস্থিত তারা যে কাগজ দেখিয়েছে আমি তার উপরেই জমিগুলো ক্রয় করেছি। আমরা যাদের প্রকৃত মালিক তাদের দখল থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনেছি। সঠিক তদন্তের মাধ্যমে দখল হওয়া এসব জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। লালমনিরহাটের পাটগ্রামের বাউরা সীমান্ত দিয়ে শিশুসহ 7 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোরে বৃষ্টির মধ্যে তাদের ঠেলে বাংলাদেশের ভূখণ্ডের বাউরা সীমান্তে পাঠানো হয়। পরে তারা সেখানকার একটি মসজিদে আশ্রয় নেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মসজিদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের আপাতত একটি বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের নাগরিকত্ব যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে পুশিনের ঘটনার পর পতাকা বৈঠকের ডাক দিয়েছে বিজিবি। দখলে জীর্ণ হয়ে পড়েছে ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খালগুলো। আওয়ামী লীগ নেতা, স্থানীয় প্রভাবশালী খাল পাড়ের মানুষ ইচ্ছা মতো দিচ্ছে বাঁধ, নির্মাণ করছে পাকা স্থাপনা, বানানো হচ্ছে ব্যক্তিগত পুকুর। পানি উন্নয়ন বোর্ডের 356টি খালে রয়েছে 2000-এরও বেশি দখলদার। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শাখারীদহ বাজার পানি উন্নয়ন বোর্ডের পানি নিষ্কাশন খালের 2 ধারে ও ভেতরে ভরাট করে নির্মাণ করা হয়েছে পাকা আধা পাকা অসংখ্য স্থাপনা। একই চিত্র উপজেলার কুলবাড়িয়া বাজার ও আশপাশের এলাকায়। জেলার নিত্যানন্দপুর বাউর এলাকায় খালের ধারে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা। এভাবে বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ও গঙ্গা কপোতাক্ষ অর্থাৎ জিকে সেচ প্রকল্পের খালের ধারে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা।
জেলায় 214টি সেচ খাল ও 142টি পানি নিষ্কাশন খাল রয়েছে, যার দৈর্ঘ্য 968 কিলোমিটার। প্রতিটি খালের দুই পাশে 50 ফিট থেকে 120 ফিট সরকারি জায়গা, যদিও 90% খালের ধার নানাভাবে দখল হয়ে আছে। ওদের সাথে আমাদের কোনো চুক্তি নাই, আমরা করছি, বাজারে জায়গা নাই, মূলত নাই। আরো অনেক দোকানদার আছে, তারা দোকানদারের কাছে, তাই থেকে আমার দোকানদারি করছে। খালের ভেতর ও ধারে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছেন অনেকে। এছাড়া বাওরের ধারে বাধা দেয়ায় চাষের জমিতে পানি জমে নষ্ট হচ্ছে ফসল। এর আগে ধরো সব তুলে দিল, দেওয়ার পরে পয়টা আবার পরবর্তী আবার এখন টুকটাকে সব করছে। দোকানগুলো মালিকানা কোনো লোক এখানে ব্যবসা করে না, এখানে ব্যবসা করে সব ভাড়াটিয়া। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং প্রশাসন তারা এবারে খুব তৎপর হওয়া দরকার ওনাদের, যাতে ওনারা এবারে জোর পদক্ষেপ নিয়ে এগুলো দখলমুক্ত করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দখলদারের তালিকা করে বেশ কিছু এলাকায় দ্রুত অভিযান শুরু হবে। যারা জনপ্রতিনিধি ছিল ইতিপূর্বে জানতে পারছি যে ওনারা ব্যক্তিগতভাবে দখল করে মানুষের আরেকজনকে ব্যবহার করার অনুমতি দিচ্ছে, এগুলির তালিকা করে সর্বাত্মক অভিযান পরিচালনা করব এবং এটা আমাদের বর্তমানে আমাদের একটা প্রায়োরিটি, প্রধান প্রায়োরিটি। 2022 সালে হরিণাকুণ্ড উপজেলার সাতব্রিজ, শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি বাজার ও 2021 সালে কোটচাঁদপুর এলাকার কয়েকটি খালে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল পানি উন্নয়ন বোর্ড। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।